হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। খুব ব্যস্ততার মধ্যে আজকে সারাদিন যাচ্ছে। হঠাৎ করে মৌসুমি কাজে আসছে না দেখে, দাঁড়াও আমি একটু ঠিকঠাক করে বসি। সরি। হঠাৎ করে ঘুম থেকে উঠে মৌসুমি কাজে আসছে না দেখে মৌসুমীকে ফোন করলাম। মৌসুমি বলল আমার যেতে দেরি হবে, আমি গতকাল একটা জায়গায় এসেছি, আমি আজকে রান্না করছি, এখন খেয়ে দিয়ে, তখন 9:45 বাজে, খেয়ে দিয়ে তারপরে যাব, তারপরে বেলায় তোমার বাড়ি কাজে যাবো। এই জায়গাটা আমার খারাপ লাগে। তুই যাবি যা, কারণ আমি তো জানি না তুই আসবি না। আমি সেই হিসাবে শুয়ে আছি। ও আসবে, ১ কাপ চা দেবে, উঠে যাব, তারপরে আমি কাজ শুরু করব। সকালবেলা ১ কাপ চা খেলে তারপরে আমার এনার্জি উঠে যায়। আর একা, একা চা খেতে ভাল লাগে না, তাই ওর সঙ্গে চা খাই বসে। এই হচ্ছে মানুষ। এদের ভেতরে এরা কেমন, এরা খারাপ বলছি না, এদের দায়িত্ব জ্ঞান কম। ও লোকের বাড়ি কাজ করি তো, ওটা তো নিজের বাড়ি না। আমার কথা, তুই যেখানেই যাবি, যেতেই পারিস, মানুষ মাত্রই প্রয়োজন হয়। তুই আগের দিন বল যে কালকে কিন্তু আমার আসতে দেরি হবে, তুমি তোমার মতো করে নিও। যাই হোক, ওটা সবার ক্ষেত্রে, আমি শুধু এটা নিয়ে ভুগি না। যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে তাদের ওই একই অসুবিধা। এসি চললে, নাইটি পরলে এই ঘাড়ের এখানটা ফাঁকা থাকে, ওখানটা আমার শ্বশুর করে, তাই ঢেকে নিলাম। যাই হোক, আমি ভিডিও করতে বসেছি একটা। গতকালকে দেখ, গতকালকে মারুর যে ভিডিওটা দিয়েছিল, আমি সেই ভিডিওটা, কালকে ক্লান্ত ছিলাম তো, যেহেতু আমি বললাম আমার এক রিলেটিভের পাকা কথা, সেখানে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে এসে আমার আর শরীর চলেনি, আমি কারোর ভিডিও সেরকম করে দেখিনি। ওই মারুর ভিডিওটা কোনো মতে ওপর থেকে দেখেছি। তা সেই রকমভাবে আমি কালকে ভিডিওতে বলেছিলাম, কিন্তু আমি আজকে সকালে ভিডিওটা আরও পরিষ্কার করে দেখলাম। একদম আমার কাছে জলের মতো স্বচ্ছ হয়ে গেল। আচ্ছা মারু, দেখ, আজকে যদি তুই প্রেগনেন্ট না হতি না, আমার এই ভিডিওটা অন্যরকম হতো। যেহেতু তুই প্রেগনেন্ট, তোকে নিয়ে আমি ভিডিও করি না। আর যদিও বলি, দুটো চারটে পজিটিভ কথা বলি, কারণ এই সময়টা মেয়েরা তার জীবনের একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। কারণ আমরা বলি যে মা হওয়া মেয়েদের পুনর্জীবন হয়। একটা সন্তান জন্ম দেওয়ার পরে মেয়েদের পুনর্জন্ম হয়। আর এই ১০ মাস ১০ দিন তো আর পেটে থাকে না। অনেকের ৮ মাস ২০ দিন, ৯ মাস ১০ দিন, ৯ মাস ৪ দিন, এরকম করে পুরো ১০ মাস একটা বাচ্চা হতে টাইম লাগে না। এইভাবে কিন্তু সে মা প্রসব করে, এবং সেই প্রসবের মাধ্যমটা কোনোটা নরমাল হয়, কোনোটা সিজার হয়। সিজার হলে সারা জীবনের জন্য কোমরের একটা ইফেক্ট থাকে। কিন্তু কষ্টটা হলেও, অপারেশনের কষ্টটা হয়, কিন্তু মা হওয়ার যে যন্ত্রণাটা, সেটা একমাত্র নরমাল ডেলিভারি যাদের হয় তারা জানে, যে ওই সময়টা মনে হয় যে এর থেকে কষ্টদায়ক আর কিছু নেই। মেয়েদের জীবনের এই নরমাল ডেলিভারি যারা পেরিয়ে এসেছে, এই যন্ত্রণা যখন মনে পড়ে, বাচ্চা হওয়ার পরে মনে থাকে না, কোনো মায়েরই মনে থাকে না। তা না হলে সে আবার দ্বিতীয় ইস্যু নিতে পারে। কিন্তু ওই যখন সন্তানেরা, ছেলেই হোক মেয়েই হোক, মায়ের সঙ্গে বেইমানি করে, মাকে অপমান করে, মাকে ঠিকমতো সম্মান দেয় না, তখন কিন্তু ওই মায়ের চোখের জল পড়ে, যে ১০ মাস ১০ দিন কিভাবে কেটেছে আমার। তোর যাতে কষ্ট না হয়, তোর যাতে সুবিধা হয়, আমি সেইভাবে শুয়েছি, সেইভাবে হাঁটাচলা করেছি। এই হচ্ছে মা। আর মারু সেই রাস্তা দিয়ে যাচ্ছে, যার জন্য আমি মারুকে কিছু বলি না। আর আর সবাইকেও বলি যে তোমরা ওকে নিয়ে আর এখন নেগেটিভ ভিডিও করো না। কিন্তু মারু, তুই তো কম যাস না। তুই তো কম যাস না। সবাই যে বলে তুই কন্ট্রোভার্সি চাস, আমি আজকে বিশ্বাস করলাম যে তুই কন্ট্রোভার্সি চাস। এর আগের দিন তোর দীপ ভাইকে নিয়ে তুই একটা ভিডিও করলি, সেখানে অনেক কথাই বললি। তোর সন্তানকে নিয়ে কিছু বলেছে, তুই বলেছিস খবরদার আমার সন্তানকে নিয়ে কিছু বলো না, তার মানে তোকে নিয়ে বললে তোর আপত্তি নেই। সবাই তো সেটাই বুঝেছে। যাই হোক, একটা কথা উঠছিল যে ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট কেটে দিয়েছে পমপম। তা ওরা কালকে সুন্দরভাবে ক্লারিফিকেশন দিল যে ব্যাঙ্গালোর যাওয়া না যাওয়ার সেটা ম্যাটার না, টিকিটটা আমি কাটিনি। পমপম স্পষ্ট বলে দিল যে ব্যাঙ্গালোর যাওয়া না যাওয়া ম্যাটার না, টিকিটটা কিন্তু আমি কাটিনি। তা ওরা যখন বলল যে এর পরেও যদি কেউ বলে যে ব্যাঙ্গালোরের টিকিট আমি কেটে দিয়েছি, তাহলে তাকে প্রমাণ দিতে হবে। কথাটা খারাপ বলেনি। ও যখন পরিষ্কার করে বলে দিল যে আমি ব্যাঙ্গালোর টিকিট কাটিনি, ও মিথ্যে কেন বলতে যাবে? ও মিথ্যে কেন বলতে যাবে? আচ্ছা মানুষ, সত্যি কথা বলতো, সত্যি কথা বল, যে তোকে হঠাৎ করে এসে
এই ক্লারিফিকেশনটা দিতে হলো কেন? অনেক কথা তো ক্লারিফিকেশন তুই দিসনি। তুই শুধু তোর বাচ্চা নিয়ে কথা বলেছিল বলে, যে আমার পেটের বাচ্চাকে নিয়ে কথা বললে আমি তো ছেড়ে দেবো না, তা এই কথা তোর পেটের বাচ্চার সঙ্গে কোনো সম্পর্ক না। তোরা সুন্দর করে নাম ধরে দিদি বলে সম্মান জানিয়ে বললি না আমরা ব্যাঙ্গালোরের টিকিট কেটে দিইনি। সে দেখো বন্ধুরা, আমিও বিশ্বাস করি ব্যাঙ্গালোরে যাওয়ার টিকিট পম্পম কাটতে হবে কেন? যে যাবে তার কাটার ক্ষমতা আছে। ফ্লাইটে টিকিট কাটা এমন কিছু না, টাকা দিলে সাইবার ক্যাব থেকে কেটে দেয়, কিংবা যার কাছে যাবে সে যেই হোক, দাদা হোক, মাসি হোক, মামা হোক, ব্যাঙ্গালোরে যদি কেউ চাকরি করে সেই তো টিকিট কেটে পাঠাতে পারে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলে। এখন আর টিকিটটা দেখাতে হয় না, টিকিট দিয়ে কেটেছে তার প্রমাণ থাকলেই কিন্তু সে সফর করতে পারে। তাই এটা বড় কথা না। মারু আর পমপমের কেন ক্লারিফিকেশন বসতে হলো? কিরে মারু, পেছন দিক দিয়ে পাতলি গলি দিয়ে কোনো থ্রেট এসছে নাকি? না? আচ্ছা, তোমাদের মনে কখনো সন্দেহ হয় না যে মেয়েটা তার রেস্টি বিয়ে থাকলো, তার এত উপকার করলো, যে দিদি এত উপকার করলো মারুর জীবনের একটা, যখন মারু অসহায় হয়ে পড়েছিল তখন এই কাপটা তাকে দিয়ে তাকে ভোলানোর জন্য দীঘা নিয়ে গেল, ঘুরে এলো, মারু সারা রাত বমি করেছে, সেটা পরিষ্কার করলো, হঠাৎ করে রিসেপশন পার্টিতে তাকে কেন ডাকলো না? সন্দেহ হয়নি? আমার তো হয়েছিল। কিন্তু ওই যে পমপম ক্লারিফিকেশন দিয়েছে যে বাজেটে কুলাচ্ছিল না, একটা প্লেট নাকি বাজেটে কুলাচ্ছিল না। মনে হয় এটা সত্যি কথা? নাকি পমপমের কোথাও মনে হচ্ছিল যে এই মহিলা যদি মারুর জীবনে থাকে তাহলে মারুর জীবনে ক্ষতি হতে পারে, সেই জন্য হয়তো পমপম শক্ত হাতে হাল ধরে ওই মহিলাকে নেমন্তন্ন করেনি? কি সন্দেহ তোমাদের হচ্ছে না? কারণ এটা সবাই সন্দেহ করবে না, এটা সবাই সন্দেহ করবে না। আচ্ছা মারু, তোকে একটা কথা বলি, তুই তো বড় হয়েছিস, বাপের বাড়ি থেকে বেশ বয়স করেই তোর বিয়ে হয়েছে, একেবারে নাবালিকা তুই না, পালিয়ে এসেছিস যখন তখন স্বাবলম্বী। তোর বিয়ের কোনো সম্বন্ধ আসেনি? যে কোনো কমিউনিটির হোক, সম্বন্ধ আসেনি তোর কোনো? মা বাবা যদি মেয়ের প্রেম মেনে না নেয় তাহলে তো বিয়ের জন্য সম্বন্ধ দেখাবে। মা বাবা দেখবে, দিদিরা দেখবে, জামাইবাবুরা দেখবে, দাদারা দেখবে, পাড়া তো কাকা কাকিমা এরাও তো দেখবে মেয়েটা বড় হয়েছে, একটা সম্বন্ধ দেখি। কিরা মারু, আসেনি? কোনো সম্বন্ধ আসেনি। যখন তোর পমপমের সঙ্গে ব্রেকআপ হয়ে গেল, তখন তো একটা সুযোগ এসেছিল তোর গার্জিয়ানদের হাতে যে আমরা যখন পছন্দ করছি না, ছেলেটার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, ওদের ভালোবাসা যখন এখন নেই, তাহলে নতুন করে কারোর সঙ্গে আমরা মারুর একটা সম্বন্ধ দেখি। আসেনি এরকম? ভেবে দেখতো ভালো করে যে কোনো সম্বন্ধ তোর এসেছিল কি না, যার সঙ্গে তোর বিয়ের কিংবা তোর বন্ধুত্ব, হ্যাঁ বিয়েরই ধরি, বন্ধুত্ব মানেই তো দেখাশোনা করে বন্ধুত্ব হয়ে তারপরে বিয়ে হয়। এখনকার মেয়েরা আগে জেনে বুঝে যাচাই করে নিয়ে তারপর বিয়ে করে, আমাদের মতো না যে প্রেম করলাম, কথা দিলাম, বিয়ে করতেই হবে, নইলে লোকে বলবে বেঈমান। এখনকার মেয়েরা সেটা ভাবে না। ও প্রেম করেছে, কি হয়েছে, আমার পছন্দ না, আমাকে খাওয়াতে পারবে না, যা ফট 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 দ্বিতীয় লাইনে আছে আসো। আর সম্বন্ধের ব্যাপারটা ওরকম। তা আসেনি তোর জীবনে? তোরা কি শুধু বাজেটের জন্য দিদিকে বাদ দিয়েছিলি, নাকি কোনো অন্তর্নিহিত কোনো বিষয় ছিল যেটা তোর হাজবেন্ড পছন্দ করেনি? আছে নাকি এরকম কিছু? নইলে তুই হঠাৎ করে কালকে টিকিট তোরা কাটিস নি, ক্লারিফিকেশন দিতে বসলি, ক্লারিফিকেশন ওটা তো একটা কমেন্ট করে পিন করে দিলেই হতো যে আমি কারোর ব্যাঙ্গালোরের টিকিট কেটে দিইনি বাবা, তোমরা আমাকে দোষারোপের মধ্যে ফেলো না, আমরা এই কন্ট্রোভার্সিতে যেতে পারি না। এই ভিডিওটা করতাম না। কালকে তোরা বলেছিস যে ভিডিও টু ভিডিও তোমরা ভিডিও করতে পারো, তা তোরা তো বলেছিস সেটা। ব্যাঙ্গালোরে গেছে কি না গেছে সেটা নিয়ে তোদের কোনো কথা নেই, ঠিকই তো, কেন বলবি তোরা? সে গেছে কি না গেছে সেটা তার ব্যাপার, আর অন্য মানুষের ব্যাপার, যারা বলছে তাদের দায়িত্ব প্রমাণ করার। ওরা টিকিট কেটে দেয়নি, ব্যাস হয়ে গেল। কিন্তু অত সুন্দর করে দুদিন আগে বলছিলি না, লজ্জা করে না তুমি আমাকে নিয়ে কথা বলো, আমাকে নিয়ে কোনো কথা বলবি না। আজকে হঠাৎ এত সুর মোলাম,
আর দুই বোনে বলা বলি, আমারও কিছু বলার আছে। ও বলে কিছু বলবি না, তোরা এর মধ্যে ঢুকবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি যা জানি সব বলে দেব। এই যে হুমকি, এই যে হুমকিগুলো, এই হুমকির জন্যই তো অনেকে গুটিয়ে যাচ্ছে না। কেউ গোটাচ্ছে না, কিন্তু মারু গোটাচ্ছে। কারণ মারুর ঘুড়ি যেটা উঠছে তার লাটাইটা তো দিদির হাতে আছে। মারু রে মারু, বেঁচে গেলি রে আজকে তুই আমার হাত থেকে। কারণ আমিও কিন্তু মিষ্টি মিষ্টি করে বেশ ভালো ছুলতে পারি। ছুলতে পারছি না কেন বলতো? পারছি না, তুই এখন একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছিস। আমি ভগবানের কাছে কামনা করি তুই সুস্থ স্বাভাবিকভাবে তোর এই যাত্রা, এই শুভ যাত্রা, এই মাতৃত্বের যে লড়াই তুই করছিস, এটা সুন্দরভাবে মিটে যাক। তোর কোলে ফুটফুটে একটা সোনা আসুক, আমি আশীর্বাদ করি, দু হাত দিয়ে আশীর্বাদ করি। তোরা আমার আশীর্বাদ চেয়েছিলি না একদিন? আশীর্বাদ চেয়েছিলি, আন্টি আমাদের আশীর্বাদ করার কেউ নেই, আমরা একটু তোমার আশীর্বাদ নেব, চেয়েছিলি তো? আমি আশীর্বাদ পাঠিয়ে দিয়েছিলাম, কারণ আমি তখন তোদের সামনাসামনি হয়ে আশীর্বাদ করার পক্ষপাতিত্ব ছিলাম না, আমি ইচ্ছা করিনি। কিন্তু কোনো মানুষ প্রথম বিয়ের পরে যদি আমার মতো একজন বয়স্ক মহিলার আশীর্বাদ চায়, তাকে তো আমি ফেরত দিতে পারি না, না? সেটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছিল। আমি ভিউজের লোভী, আমি তার সঙ্গে যোগাযোগ করতে চাই, তার কাছে যেতে চাই, তাকে আনতে চাই ভিউজের জন্য। না, একদম না। সেটা চাইলে ওরা আমার বাড়িতে আসতো, আমি যেতাম। আমি সেটা চাইনি। আমার কাছে যদি কেউ বলে আশীর্বাদ চাই, তখন আমার দায়িত্ব কি? তাকে আশীর্বাদ করা। আর আশীর্বাদ বিয়ের পরে খালি হাতে হয় না। তাই জন্য আমি কিছু সামান্য কিছু একটু পাঠিয়েছিলাম তার দিদির মাধ্যমে। আমি না করেছিলাম, এটা বলো না কাউকে, এটা কাউকে বলো না, তোমরা আশীর্বাদ চেয়েছো, আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু না, ওদের তো ফলোও করে বলতে হবে, বলে ক্রেডিট নিতে হবে। আর আমাকে 5টা লোকে কথা বলবে, বলুক না, তাতে আমার কোনো আসে যায় না। চরম শত্রুও যদি আমাকে ফোন করে, আমি ফোনটা ধরি, আমি ফোনটা ধরে শুনি সে কি বলতে চায়। এটা আমার ক্যারেক্টারের সঙ্গে আমার একটা ক্যারেক্টারের পার্ট। যত বড় শত্রুই হোক, আমার সামনে দিয়ে যেতে যেতে আমার দিকে তাকিয়ে হাসলে আমিও তাকে দেখে হাসি। সে যদি বলে কেমন আছো, আমি বলি আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? এটাকে যদি কেউ বলে সুযোগ সন্ধানী, তাহলে আমার কিচ্ছু যায় আসে না। কে কি বললো, কে কি বললো না, এটা যদি আমি মাথায় রাখতাম, তাহলে আজকে এই জায়গায় দাঁড়াতে পারতাম না। জীবনটাকে অনেক দেখেছি, অনেক দেখেছি। যাই হোক, নিজের গান গাইবো না, তোমাদের পরিষ্কার করে দিলাম। এবার আসি আমাদের ধমকি চমকির কাছে। সে সবাইকে ধমকাচ্ছে। কালকে রাতে একটা ভিডিও করে একজন মানে কো ক্রিয়েটারকে বলেছে, তোর ভিডিও প্রাইভেট করে দে, এই যে কটা ভিডিও আছে প্রাইভেট করে দে, আমি তোর ভালোর জন্য বলছি। কেন প্রাইভেট করবে? কেন প্রাইভেট করবে? তাকে নিয়ে করা যে ভিডিওগুলো করেছিলি, সে কি তুই কি প্রাইভেট করেছিস? আর তোর কথাই কেন করবে? তোর ক্ষমতা থাকে সেই ভিডিওগুলো তুই প্রাইভেট করা, ক্ষমতা থাকলে সেই ভিডিওগুলো প্রাইভেট করা। তার সঙ্গে দেখি আরেকজন ভিডিও করেছে, এক্স পার্টি অর্ডারে অঙ্কের ভিডিও টেক ডাউন হলো। আমি না সত্যি, এরা পারে। কালকে ক্লান্ত, তার মধ্যে থেকেও এক ঘুম দিয়ে উঠে ভিডিও দেখছি আর ভাবছি এ কি অবস্থা। আজকে অনেক কিছু ভুলে যায়নি, মন থেকে সরিয়ে রেখেছিলাম। একটু একটু করে মন থেকে সেই পাতাগুলো উল্টাচ্ছে। আমাদের জীবনটা একটা পাতা, ইতিহাসের পাতা। সেই জীবনের একটা পাতায় পাতায় অনেক কাহিনী রচনা করা থাকে। আজকে কি বলবো, একটা মানুষকে অপমান করার একটা লিমিট পর্যন্ত থাকে। আমি নাম ধরেই বলি, রিম্পাকে নিয়ে অনেক নোংরা খেলা চলেছে, অনেক নোংরা খেলা চলেছে। তার ভিডিও প্রাইভেট করতে বলছে।
আজকে তার ভয়েস নকল করে একটা নোংরা খেলা শুরু করেছিল, সেখানে দোষ দিয়েছে ওই মেল ক্রিয়েটারের। কেন? মেল ক্রিয়েটার তো আমাকে দিয়ে কিছু করাতে পারে না, অন্য কাউকে দিয়ে কিছু করাতে পারে না, তোকে দিয়ে কেন করেছিল? তুই রাজি হয়েছিলি কেন? তখন ভাবিসনি তার সংসারটা নষ্ট হয়ে যাবে? তখন ভাবিসনি তার হাজবেন্ডের কানে গেলে জিনিসটা কি হবে? এখন নিজের বেলায় খুব ঠনঠনি আওয়াজ হচ্ছে, তাই না? যদি কোনো রকমে আমার সংসারে ভেঙে যায়, আরে মানুষ তো এই সময় বেপরোয়া হয় না? যা হবে দেখা হবে, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। এটাই তো বহির্ভূত সম্পর্ক, তাই তো? আর এটা কারা করতে পারে? যারা অতিরিক্ত সাহসী। কারণ আমি গাছে চড়তে পারি অল্প, আমি আমার লিমিট রেখে চড়বো। আমি যদি মগ ডালে উঠে যাই, আমি জানি ওখান থেকে আমি নামতে পারবো না, ওখান থেকে নামতে গেলে আমার পড়ে হাত পা ভাঙবে। এবার আমি ওঠার সময় তত্তর করে উঠে গেলাম, যা হবে দেখা যাবে। তখন পড়ে তো হাত পা ভাঙবেই। আর সেটা দেখে যদি কেউ বলে তুই উঠলি কেন অত দূরে, এই তুমি বলবা না তুমি, আমি উঠেছি, তুমি বলবা কেন? তুমি দেখেছো? তুমি দেখো না? তুমি দেখেছো কেন? তোমাকে দেখতে বলেছি আমি? বন্ধুরা দেখো, আজকে আমরা বলে ষাটে করছি, আজকে ওর জায়গায় যদি আমি, দীপ্তি, রিম্পা, দেবশ্রী, অন্য যে কোনো ক্রিয়েটার হতো, ও কি করতো? ও নাইটি তুলে নাচতো। আমার মনে পড়ে একবার নিপা, শিল্পী, আমার এটা একটা কনভারসেশন হয়েছিল কিছু কথা নিয়ে। আমার কিছু কথা নিপা শিল্পীকে দেখিয়েছিল ভয়েস, শিল্পী সেটা নিয়ে ভিডিও করে আস্তে আস্তে শোনাচ্ছিল। তারপরে আমরা একটা লাইভ করেছিলাম, সেই লাইভে বেশ কয়েকজন মানুষ ছিল একটা মধ্যস্থতা করার জন্য। সেই লাইভটা দেখে রাত 12টায়, পুরোটাও দেখেনি, খিস্তি খামারি দিয়ে ভিডিও করেছিল। তখন ভাবিসনি, তাই না, যে এই মানুষটার কেমন লাগবে? একবারও ভাবিসনি। কি না করেছিস বল? এই ওয়াইটির বুকে দাপিয়ে কন্ট্রোভার্সি করেছিস, নোংরা কন্ট্রোভার্সি। বলে আমি সতী হলাম কবে, আমার ভাতার মূল্য যাবে। এই কথাগুলো কি এমনি কথা হয়? এখন আমি খুব ভদ্র হয়ে গেছি, কাউকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলি না, আবার এদিকে খোঁচাই। কিছু বলবো না, কিছু বলি না, কিন্তু খোঁচায়, প্রত্যেক দিন খোঁচায়। কারোর রান্নার সঙ্গে কারোর যদি মিল হয়ে যায়, পাতলি গলি দিয়ে লোকে এদিক ওদিক যেও না। কে আগে ভিডিও দেবে, কে পরে ভিডিও দেবে, কে সময় ভিডিও দিচ্ছে, কে টাইম মতো ভিডিও দিবি তো। মানুষ বোঝে না, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে। তোর তো ধন্যবাদ দেওয়া উচিত যে তোর সংসার ভেঙে যাবে, তুই শেষ হয়ে যাবি, এটা মানুষ মাথায় রাখছে। হ্যাঁ, দুই একজন করছে, সেটা তাদের দায়িত্ব, কিন্তু বুঝিস না আমরা যে কোথা দিয়ে যাচ্ছি। আমরা একবারও কোনো কথা আড়ালে আবডালে বলছি? তুই হলে পারতিস? বুকে হাত দিয়ে বলতো, তুই যদি আমার কোনো জিনিস এরকম দেখতিস, তুই কি করতিস বল? তুই ভুলে যেতিস এখনকার কথা, তোর মাথায় 10টা কেস ঝুলছে, সেটা তুই ভুলে যেতিস, তুই তখন নাচতে শুরু করতিস। তুই যদি রিম্পার এরকম কিছু শুনতিস, জিনা হারাম করে দিতিস। এখন কিছু মানুষ বলছে যে কারোর কোনো প্রাইভেট জিনিস সেটা রিভিল করলে সেটা ক্রিমিনাল অফেন্স। আমরা জানি সেটা। কেউ করেছে রিভিল? কোথাও কেউ করেছে? কেউ তো করেনি। ও তার আগেই তো ভয়ে দাঁত মুখ ছিটকে একেবারে ধমকি শুরু করেছে, ও কেস দেবে।
কি আর বলি, কি বলি, যাকে তোমরা যারা যারা তোমাদের চক্ষু কর্ণের চোখ আর কানের কি বলে ওটাকে সার্থক করেছো, তারা বুঝতে পারছো না আমি টিকিট কাটিনি কেন বলছে, বুঝতে পারছো না। দেখো যারা গোয়েন্দা, ওই ক্রাইম ডায়েরি কিংবা পুলিশ ফাইল দেখলে বোঝা যায় ক্লু থাকে, ক্লু থাকে, সে ক্লু দিয়েই কিন্তু কে অপরাধী ধরে ফেলে। তাই একবার সবাই একটুখানি রিমাইন্ডার নাও, মাথায় রিমাইন্ডার নাও যে হঠাৎ করে স্বামী স্ত্রী দুজন বসে গেল কেন, আমি তো টিকিট কাটিনি, এটা কেন ক্লারিফিকেশন দিতে বসলো, একটু মাথা খাটাও না তোমরা। আমি তো পুরো জলের মতো পরিষ্কার বললাম তো, আজকে যদি ও এই অবস্থায় না হতো, আমার এই ভিডিওটা এরকম হতো না, অন্যরকম হতো, অন্যরকম হতো, বুঝিয়ে দিতাম যে খেলারই কেউ কম নয়, কেউ কম নয়, বড় বড় কথা বলার বেলায় অনেক আছে, কিন্তু নিজেকে সংযত রেখে সমাজে মাথা উঁচু করে চলার মতো এরা কেউ না, এরা কেউ না, এরা একে অপরের দোষ ঢাকছে, এরা নিজের দোষ ঢাকার জন্য অপরকে কলুষিত করছে। আমি কিছু বলবো না, কিন্তু সব বলছে, ও দেখাতে পারছে না কিছু, সব বলছে। মানে মনে করো একজন কাউকে গালি দিয়েছে, সেই গালিটা হয়তো তাকে দেয়নি, অথচ ও দল গঠন করার জন্য আরেকজনকে পাঠিয়ে বলছে তোমাকে কি বলেছে দেখো। সবাই ওত পেতে থাকে, সবাই বোঝে, ঘাসে মুখ দিয়ে কেউ চলে না। ওই জন্য বলছি চুপচাপ থাক না, কদিন বলবে মানুষ। আর যার দোকান কাটা সে তো গ্রামের মধ্যে দিয়ে যাবে, অসুবিধা কোথায়, অসুবিধা কিছু নেই। বললাম না প্রেম করা একদম ভুল নয়, স্বাস্থ্যের পক্ষে ভালো। এই আমাদের এত রোগ শোক জ্বালা যন্ত্রণা কেন, এই সুগার হয়, এই প্রেশার বাড়ে, এই আমরা বেশি দূর হাঁটতে পারি না, হাঁটুর ব্যথা কেন, কারণ আমরা শুধু কাজকর্ম এইসব নিয়ে থাকি, আমাদের মনে ফুর্তি করতে পারি না, কারণ সারাটা জীবন তো খাটতেই গেল। বিয়ের পরে সংসারের জন্য খাটা, তারপরে বাচ্চা মানুষ করার খাটা, তারপরে তাদের পড়াশুনোর সময় খাটা, তারপরে তাদের বিয়ে দিয়ে তাদের সংসারের মানে তাদের বিপদ আপদ দেখা একটা খাটনি, তারপরে বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকলে তাদের দেখার খাটনি, তারপরে মা বাবা যদি অসুস্থ হয়ে যায় বয়স হলে তাদের দেখার খাটনি। এই যে এখন নিরিবিলি বসে থাকতে পারি, এই যে ভাই অসুস্থ, এই এখন যাব খাওয়া দাওয়া করে যাব তাকে দেখতে, কালকে একবার দেখে এসছি, ভাইপো ভাইজির জন্য রান্না করলাম, বললো পিসি ডিমের ঝোলটা রেখে দাও, আজকে সোমবার আমরা আজকে খাবো না, ফ্রিজে রাখো কালকে নিয়ে নেবো। ভাইজিটা রান্না করে খাচ্ছে, সকাল থেকে যেতে পারিনি, ভেবেছিলাম আজকে আমি গিয়ে ওদের বাড়ি রান্না করব, পারলাম না। এই হচ্ছে আমাদের জীবন। কিন্তু এর মধ্যে থেকে যাদের মনে মানে উৎফুল্ল আছে তারা ভালো থাকে, খারাপ কিসের, গলা ফাটিয়ে বলবি প্রেম করেছি, বেশ করেছি, করবোই তো, করলি তো, গান করলি, তার মধ্যে আবার এত কেন কিন্তু কেন একে ধমকানো ওকে চমকানো, পেছন দরজা দিয়ে এই বলে দেবো কিন্তু, তুই যদি ক্লারিফিকেশনটা না দিস বলে দেবো কিন্তু, আমি তোকে নিয়ে একটা ইয়ে করেছিলাম সেটাই তুই রাজি ছিলি কিন্তু, বলে দেবো। এগুলো কেন বুঝলি, বয়সটা কম হয়নি। তুই একদিন বলেছিলিস না তোমাকে দিদি ডাকি, কিন্তু তুমি আমার মায়ের বয়সী। হ্যাঁ যাই হোক, অনেক খেলিয়েছিস মানুষকে, দেখ এখন তুই কেমন খেলছিস, খুব মজা লাগছে, সত্যি মজা লাগছে। মানুষকে বলার আগে একটু পিছু টানিস না, বাপরে বাপ, ধানি লঙ্কা, আহারে, হাতে হাবড়ে পড়লে তার এরকমই হয়, মশায় একটা চাটি মারে, তা এখন মশা মাছিরা তো চাটি মারবেই হাতিকে।
চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর মাথাটাকে একটু ঘোলাও, মাথাটাকে একটু খাটাও, যে হঠাৎ কেন এই ক্লারিফিকেশন, এর পেছনে কি রহস্য। আমি কিন্তু অপেক্ষা করব তুই ক্লিয়ার হয়ে যাওয়ারও। তারপরে তোর জন্য একটা ভিডিও তোলা থাকলো আমার, সেই দিন করবো তোকে নিয়ে ভিডিও। টাটা আমার ভিউয়ারদের জন্য।